হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বংকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভ্লগে। তো আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আমাদের ডেস্টিনেশন ছিল শান্তিনিকেতন। দীর্ঘ 4 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছে গেছি এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। সারা বছরই এই স্টেশনটায় প্রচণ্ড ভিড় থাকে, আর যেহেতু এখন চলছে পৌষ মেলা তাই ভিড়ের সংখ্যাটা একটু বেশি। তো আমরা স্টেশনের বাইরে চলে এলাম আর ওখান থেকে নিয়ে নিলাম একটা টোটো। আগে থেকেই আমাদের লজ বুক করা ছিল, যেটা ছিল স্টেশন থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্সের মধ্যে। তো আমরা এখন যাচ্ছি আমাদের লজের কাছে। তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি। এই হচ্ছে সানাই লজ। তো বাইরে থেকে তোমাদেরকে একবার পুরোটা দেখিয়ে দিলাম। রুম ট্যুর আর করলাম না, কারণ আমাদের অলরেডি লেট হয়ে গিয়েছিল, তাই আমরা একেবারে রেডি হয়ে চলে এসেছি নিচে। আর এই লজ থেকেই আমরা বুক করে নিয়েছি একটা টোটো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু স্টেশন থেকে নেমে অনেকগুলো টোটো ড্রাইভারের সাথে একটু বার্গেনিং করেছিলাম। আমাদের সব থেকে রিজনেবল এনার কাছেই মনে হয়েছিল। তো তোমরা যারা ভাবছো যে এসে ওনার সাথেই ঘুরবে, তো তোমরা ওনার নাম্বার নিতে পারো। আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি ওনার নাম এবং নাম্বার। চলো, আমরা ফার্স্ট চলে এসেছি এখন সুরুল রাজবাড়িতে। বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এই বাড়িতে বেশ সময় কাটিয়েছেন, এবং সেই সময়কার জমিদার ইংরেজদের কাছে নীল বিক্রি করে এবং জাহাজের কাপড় বিক্রি করে কিন্তু প্রতিপত্তি লাভ করেছিলেন। সুরুল রাজবাড়ির কিন্তু আরও একটা নাম আছে, সেটা হলো সরকার বাড়ি। আচ্ছা, এবার বলে রাখি, ভেতরে যাওয়ার জন্য কিন্তু 10 টাকা করে এন্ট্রি ফি লাগবে, আর বাইরে কিন্তু কুপনের ব্যবস্থা আছে। তো আমরা এখানে কুপন কেটে নিয়েছি। চলো এবার ভেতরে যাওয়া যাক এবং ভেতরটা পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। বাড়িটির পুরোটা তত্ত্বাবধান বেশ ভালো, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, বাড়ির সামনে আছে একটা নাট মন্দির এবং তার সামনে আছে একটা দুর্গা দালান। প্রায় 300 বছরেরও বেশি পুরানো দুর্গা পূজা হয় এখনও। চলো তোমাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে সেই নাট মন্দির আর সামনেই আছে দুর্গা দালান। এবার তোমাদেরকে পুরো বিশাল রাজবাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আচ্ছা, এখানে আমি আরও একটা কথা বলি, জমিদারদের কিন্তু পদবি ছিল ঘোষ, সরকার পদবিটা কিন্তু ইংরেজদের থেকে পাওয়া। আরও একটা তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু তোমরা কোনো গাইড পাবে না। তো যদি কিছু জানার থেকে থাকে ওখানকার লোকাল মানুষজনদের কাছ থেকে পেতে পারো, কিংবা তোমাদের গাড়ির ড্রাইভারদের কাছ থেকেও পেয়ে যাবে। এই হচ্ছে সেই দুর্গা দালান। সারা বছর কিন্তু এটাতে লক করাই থাকে, পুজোর কয়েকদিন শুধুমাত্র এখানে খোলা হয়। ফটোশ্যুট এবং ভিডিও শ্যুটের এখানে ব্যবস্থা আছে, তার জন্য কিন্তু তোমরা কর্তৃপক্ষের পারমিশন নিতে পারো। চলো, আমাদের রাজবাড়ি কিন্তু এখন ঘোরা কমপ্লিট। এবার আমরা লাল মাটির রাস্তা পেরিয়ে যাচ্ছি আমাদের লাঞ্চের জন্য। আমার কুটির সোসাইটির কাছাকাছি বেশ কয়েকটা বড় বড় হোটেল আছে, খাওয়ার ব্যবস্থা আছে ঠিকই, কিন্তু সিজনাল সময়ে গেলে সেখানে খাবার পাওয়াটা খুব চাপের বিষয়। তাই আমি সাজেস্ট করব, যারা একদিনের জন্য ঘুরতে যাচ্ছ কিংবা হাতে সময় খুব কম, তারা কিন্তু ছোটোখাটো হোটেলগুলোয় কিংবা রেস্টুরেন্টগুলোয় একবার ঢো মারতে পারো। ওখানেও খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আমরাও গিয়েছিলাম মাত্র 2 দিনের জন্য, তাই বাকি জায়গাগুলোয় খাবারের জন্য ওয়েট না করে আমরা চলে গিয়েছিলাম বাঁশুরি বলে একটা ছোট রেস্টুরেন্ট ছিল, কিন্তু সেখানের খাবার দাবার অসাধারণ ছিল। তো এই হচ্ছে বাঁশুরি হোটেল, আর বাঁদিকে এরকম সেপারেট জায়গা আছে, তোমরা ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে গেলে সেখানে টাইম কাটাতে পারো। তো আমরা গিয়ে এখানে কিন্তু 2টো থালি নিয়েছিলাম। চিকেন, মাটন, মাছ এগুলো বাদে বাকি সমস্ত খাবার কিন্তু আনলিমিটেড। আর খাবারের কোয়ালিটির কথা যদি বলো, আমি বলবো ভীষণ ভীষণ ভালো। সো যারা যারা শান্তিনিকেতন যাচ্ছ, তো এই হোটেলের খাবারগুলো একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি বেশ ভালো লাগবে। আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করি প্রায় 3:30 নাগাদ। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। তো আমরা যেতে যেতেই দেখতে পাই প্রকৃতি ভবন, সেটা বাঁদিকে পড়বে ঠিক সোনাঝুরি হাটের আগেই।
অনেকেই জিজ্ঞাসা করো যে প্রকৃতি ভবনটা কোথায়, তো তাদের সুবিধার্থে বলে দিলাম। আমার হাতে খুব একটা বেশি সময় ছিল না আজ, তাই প্রকৃতি ভবনে আজকে যেতে পারলাম না। আজ একবারে চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটে। সপ্তাহের মাত্র 2 দিনই এই হাট বসে, শনিবার এবং রবিবার। চেষ্টা করবে লাঞ্চের পরেই বেরিয়ে যাওয়ার, হাতে একটু বেশি সময় নিয়ে যাওয়ার, কারণ আমার মতো যারা হ্যান্ডমেড জিনিসপত্র ভালোবাসো, যেমন শাড়ি, জুয়েলারি, তো তাদের জন্য অনেকটা বেশি সময় লাগবে হাটটা ঘুরে দেখতে। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমি ওখানে কী কী দেখলাম, কী কী কিনলাম এবং আমার এক্সপিরিয়েন্স। রিজনেবল প্রাইস অবশ্যই, কোয়ালিটিও অনেক ভালো, তবে তার ওপর তোমরা বার্গেনিং করতে ভুলো না। অবশ্যই সমস্ত জিনিসের ওপর বার্গেনিং তোমরা করতে পারবে, আর কে কতটা বার্গেনিং করবে সেটা তো তোমাদের ওপর। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ পোড়ামাটির কিছু জুয়েলারি আছে, হ্যান্ডমেড অনেক জুয়েলারি পাওয়া যায়। এছাড়া তো আমরা প্রত্যেকে জানি শান্তিনিকেতন কিন্তু কাঁথা স্টিচের জিনিসের জন্য খুবই বিখ্যাত, তাই কাঁথা স্টিচের পাঞ্জাবি থেকে শুরু করে শাড়ি, সালোয়ার, ওড়না সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। আমি কী কী কিনেছি সেটার একটা ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, আর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের ব্লগ খুব তাড়াতাড়ি আপলোড হবে। সো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। হাটে কী কী জিনিস পাওয়া যায়, কীরকম প্রাইস, আমি কী কী জিনিস কিনেছি, আমার এক্সপিরিয়েন্স সমস্ত কিছু শেয়ার করব আমি সোনাঝুরির একটা স্পেশাল ব্লগে। সো প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা এখানে 300-400 টাকা দামি শাড়ি পাবে, আর সেরকম 30,000 টাকা দামিও শাড়ি পাবে। সো তোমাদের পছন্দটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি প্রত্যেক ধরনের শাড়ি দেখিয়ে দেবো আলাদা করে একটা ব্লগের মাধ্যমে। এখন যতটা পসিবল হয়েছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে এখানে হ্যান্ডওয়ার্কের শাড়ি বেশি পাবে আর খুব ভালো কোয়ালিটি। চলো তোমাদেরকে কয়েকটা শাড়ি দেখিয়ে দিই। এগুলো যেমন ফুল কাঁথা স্টিচ, আর এগুলোর প্রাইস ছিল 7,000 করে। আর এই যে নিচে শাড়িগুলো দেখছো এগুলো ফুল কাঁথা স্টিচ, আর এগুলোর প্রাইস ছিল 10 থেকে 15,000-এর মধ্যে। আচ্ছা, শান্তিনিকেতন গিয়ে আদিবাসীদের এই নাচটা কীভাবে মিস করা যায় বলো? শুধুমাত্র পোশাক আশাক না, তার সাথে কিন্তু ঘর সাজানোরও বিভিন্ন জিনিসপত্র আছে। আমি এখন যে জিনিসগুলো দেখছি এগুলো কিন্তু সিড দিয়ে তৈরি, আর দেখতে কিন্তু ভীষণ কিউট। চলো শাড়ি প্রেমীদের আমি আরও কিছু কিছু শাড়ি দেখিয়ে দিই। আর এখানে কিন্তু ম্যাক্সিমামটাই কাঁথা স্টিচের শাড়ি। আচ্ছা, অনেকেই বলবে যে এখানে থেকে অনলাইনে হয়তো দাম কম পাওয়া যায়, কিন্তু আমি দেখেছি, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এখানে কোয়ালিটি অনেক ভালো। কাঁথা স্টিচটা অনেক ধরনের সিল্কের ওপর আছে, তো সেটার ওপর ডিপেন্ড করে প্রাইসটা এবং তার ওপর ওয়ার্কটাও। চলো, সোনাঝুরি হাট থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এখন পৌষ মেলায়, আর এখন বাজে প্রায় সন্ধ্যা 7টা। প্রথমেই একটা কথা বলে রাখি, পৌষ মেলার মতো এত বড় মেলা আমি আগে কখনো দেখিনি। যাই হোক, এখানেও কিন্তু তোমরা কাঁথা স্টিচের বা হ্যান্ডওয়ার্কের বিভিন্ন ধরনের পোশাক আশাকের কালেকশান পেয়ে যাবে। এবার আমাকে যদি অনেকে বলো যে পৌষ মেলায় বেটার নাকি সোনাঝুরি বেটার, তো আমি বলবো দু জায়গারই কালেকশান দেখতে পারো, আশা করি বেশ ভালো লাগবে। এরপর আমরা কয়েকটা ফুড স্টল ভিজিট করলাম, যেখানে পাওয়া যাচ্ছিল ম্যাঙ্গো এবং চকলেট ফ্লেভারের পাটিসাপটা। আমি এই ধরনের পিঠে ফার্স্ট টাইম দেখলাম, কারণ এখানে পিঠের অনেক স্টল ছিল। আর আমার সবথেকে বেশি ভালো লাগে এখানকার এই ব্যাগগুলো। শান্তিনিকেতনের যে ব্যাগগুলো পাওয়া যায় বিভিন্ন কালারের, ট্রাস্ট মি, যে কোনো ড্রেস আপের সাথে যে কোনো এজের মানুষরা ক্যারি করতে পারে। আমার ভীষণ ভালো লাগে। অনেকে এটাকে ব্যাকডেটেড ভাবে, বাট আমার মনে হয় এটা একটা স্মার্ট লুক দেয়। স্পেশালি এখন এই ধরনের হ্যান্ডব্যাগগুলো খুবই ট্রেন্ডি, আর আমার পার্সোনালি ভীষণ ভীষণ ভালো লাগে। চলো, পুরো মেলাটা এখন ভিজিট করতে করতে চলে এলাম আমরা রাইডের দিকে। আর এই রাইডগুলোয় না এত লাইট লাগিয়েছিল, দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কোনো রাইডে চাপতে পারি না, আমার ভীষণ রকমভাবে ভয় লাগে। এই রাইডগুলোকে তোমরা কী নামে চেনো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওর প্রথমের দিকেই একেবারে বললাম যে পৌষ মেলার মতো এত বড় মেলা আমি দেখিনি। তো এত বড় মেলায় কী কী দেখেছি, কী কী কিনেছি, সমস্ত কিছুটা কিন্তু একটা ব্লগের মাধ্যমে শেয়ার করাটা পসিবল না।
তাই আমি শুধুমাত্র পৌষ মেলার ওপর একটা ভিডিও বানাবো এবং সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন দেখছিলাম এই ইয়াররিংগুলো দেখতে বেশ ভালো, কিন্তু আমি পুরো মেলা ঘোরার পর বুঝলাম যে এখানে একটু এক্সপেন্সিভ এই ইয়াররিংগুলো। দ্যাটস ওয়াই আমি একটু স্কিপ করে গেলাম। এরপর চলে এলাম একটা হলে যেখানে একটু অনুষ্ঠান হচ্ছিল, তো আমরা সেখানে কিছুক্ষণ উপভোগ করি। রবীন্দ্রনাথ ঠাকুরেরই বেশ কয়েকটি গান এবং আবৃত্তি আমরা শুনি ওখানে। আর এর পাশেই কিছু হ্যান্ডমেড জুয়েলারি এবং শাড়ি এই সমস্ত জিনিসপত্রও বিক্রি হচ্ছিল। কিন্তু এখানে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছিলো আমার রিজনেবল বলে মনে হয়নি, মনে হচ্ছিলো একটু প্রাইসটা হাই। দ্যাটস ওয়াই আমি একটু স্কিপ করে গেছি। আর এখানে পাবে তোমরা জুটের সমস্ত কিছু জিনিসপত্র, দেখতেই পাচ্ছ এগুলো ওয়াল হ্যাঙ্গিং। এগুলোর প্রাইস কি সমস্ত কিছু ডিটেলসে আমি আলাদা একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। জুটের আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল। প্রত্যেকটা জিনিস আমি তোমাদের কাছে তুলে ধরবো নেক্সট ব্লগে। সো যারা যারা এখন ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট করব আরও নিত্য নতুন ভিডিওর জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও। চলো টাটা।